স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। মাদ্রিদের সিবেলাস ফাউন্টেন কিংবা ম্যানচেস্টারের ডিন্সগেট নয়, এ যে বাংলার রাজপথ, এক অদম্য বিজয়ের গেটওয়ে, যেখানে স্বপ্নরা আজ সত্যি হলো। বাংলার আকাশে জয়ের ঝান্ডা সগৌরবে জ্বলে উঠল। লাল সবুজের ফুটবল এখন আর চারটিখানি কোনো কথা নয়, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। বিশ্বকে জয় করার লক্ষ্য এখন। ওরা জানে না ব্যাকরণ, মুখে নেই তো বাংলা বুলি, তবুও রোনান ডেকলানদের হৃদস্পন্দনে বাজে বাংলাদেশি সেই মাদুলি। মালদ্বীপের ধূলিকণা মাখানো সেই শ্রেষ্ঠত্বের মুকুট, মালে থেকে ঢাকা দীর্ঘ পথ, তবু কোনো ক্লান্তির ছাপও নেই ওদের চোখে মুখে। ব্যান্ডেজ আর ক্রাচে লেখা ইতিহাসের প্রতাপ। বিমানবন্দর থেকে হাতির ঝিল, জনসমুদ্রের উত্তাল সেই ঢেউ, দেশি বিদেশি তারুণ্যের এই অভাবনীয় এক মেলবন্ধন। আগামীর বাংলাদেশ গড়ার কারিগর এই অদম্য দল বিশ্ব দরবারে তুলবে লাল সবুজের পতাকা, কিন্তু এই প্রত্যাশার চাপ সামলাতে পারবে তো ওরা? দর্শক, সেসব নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবলার মামুনুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মামুনুল, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। দেশের ইতিহাসে আসলে এরকম ছাদখোলা বাসের যে রিচুয়াল, সেটা তো এর আগেও আমরা দেখেছি, কিন্তু এবারের এই ছাদখোলা বাসের যে প্যারেড, এটা একটু ভিন্ন রকম হয়েছে। যে দুইজন বিদেশি ফুটবলার খেলেছেন, যারা আসলে বাংলাদেশ সেটাকে ধারণ করার আগেই আসলে অনেক কিছু তাদের দায়িত্ব কাঁধে চেপে গেছে। সবকিছু মিলে এই অর্জনটা আসলে বাংলাদেশের জন্য কতখানি গুরুত্বপূর্ণ ছিল? দেখেন, প্রত্যেকটা ট্রফি বাংলাদেশের জন্য ইতিবাচক। এখন স্টার্টিংটা কিভাবে হয়, আপনার জুনিয়র লেভেল থেকে শুরু করে যে ট্রফিগুলি যদি আমরা জিতে, আমাদের কনফিডেন্স লেভেল, প্লেয়ারদের কনফিডেন্স লেভেল, বাংলাদেশের অবকাঠামো, বাংলাদেশের স্পোর্টস ফুটবলের যে ইমেজ, ওইটা আরও বেরিয়ে দেয়। সঙ্গে ন্যাশনাল টিমে তখন এই জুনিয়ররাই ন্যাশনাল টিমে খেলবে, ন্যাশনাল টিমে চ্যাম্পিয়ন অর্জন করবে। সব কিছু মিলে আমি মনে করি যে প্রত্যেকটা চ্যাম্পিয়ন আমাদেরকে নতুন রাস্তা তৈরি করে দেয় পথ চলার জন্য। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ কালকে যেভাবে করে দেশে ফিরেছে, ছাদখোলা বাসে করে ফিরেছে, তাদের জন্য রাজকীয় একটা সংবর্ধনার ব্যবস্থা বাফুফে করেছে। সবকিছু মিলে আসলে প্রত্যাশার চাপটাও ওদের জন্য আর অনেকখানি বেড়ে গেল কিনা? মাস্ট বি। আপনার সামনে 23 আছে, এসএ গেমস আছে। এটা আসলে এই চ্যাম্পিয়নশিপটা ধরে, এশিয়ান কাপ বাছাইও তো আছে এই বছরেই ওদের। এই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্য আপনাকে আরও বেশি ভালো করতে হবে এবং সবচেয়ে বেশি আপনাকে প্ল্যান করতে হবে। আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করার পর কি হয়, বা কোনো একটা ভালো ম্যাচ খেলার পর আমরা আসলে ওইভাবে সামনের দিকে যাওয়ার জন্য কোনো ইচ্ছা আমাদের থাকে না। এটা আসলে আমাদের সময় থেকে, আমাদের আগেও সেম ছিল, আমাদের সময় ছিল। আমি মনে করি যে চ্যাম্পিয়নশিপ অর্জন করার পর থেকে কিন্তু দায়বদ্ধতা বেড়ে যায়। নেক্সট ম্যাচটা আমরা কিভাবে জিতবো, নেক্সট আমাদের পথ চলাটা কেমন হবে, এটা আসলে বাফুফের প্ল্যান ছাড়া পসিবল না। প্লেয়াররা তো মাঠে খেলে, আপনাকে যদি প্লেয়ারদেরকে ওইভাবে টেক কেয়ার না করেন, ওইভাবে মেনটেন না করেন, ওইভাবে তাদেরকে যদি দেখভাল না করেন, আপনি রেজাল্ট পাবেন না সামনে। এখন আমাদের দেখতে হবে সামনের দিক, কারণ তারা তো ওয়ে তৈরি করে দিয়েছে। এখন ওয়েটা কীভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং সামনের ম্যাচগুলি কবে, ম্যাচ টুর্নামেন্ট কবে, 20 পরে এই ব্যাচে অনেক ইয়ং প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে অলরেডি লম্বা টাইম সাপোর্ট দিতে পারে, ডোরে নক করা শুরু করে দিয়েছে। তাদেরকে কিভাবে টেক কেয়ার করে মেনটেন করে আপনি ওই জায়গায় রেডি করতে পারেন, সব কিছু মিলে প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া কোনো কিছু এগিয়ে যাবে না। আমরা কথা বলবো, শেষ হয়ে যাবে, উদযাপনটা শেষ, দেখবেন কালকে থেকে সব ভুলে যাবে। বাট আমি মনে করি যে আপনার ফিউচারে যদি আপনার চলতে হয়, এখন থেকে আপনাকে প্ল্যান রেডি করতে হবে। দারুণ একটা কথা বলেছেন, যেটা আসলে বাংলাদেশের স্পোর্টসে আমরা হরহামেশাই দেখে থাকি, যে একটা বড় অর্জনের পরে অনেক বুলি আওড়াচ্ছেন যারা দায়িত্বরত আছেন তারা, তারপরে আবারও মিলিয়ে যাচ্ছে সবকিছু। সো এই দলটাকে নিয়ে তো আসলে বলা হচ্ছে নেক্সট বাংলাদেশ জাতীয় দল হতে যাচ্ছে এই দলটাই। এই দলে যারা খেলেছেন দুর্দান্ত পারফর্ম করেছেন। সো এই দলটার পরিচর্যাটা তো অনেক ইম্পর্টেন্ট। মাস্ট বি, কারণ এইটা কিন্তু আপনি যদি এই রেজাল্টগুলি বলেন, এই রেজাল্ট কিন্তু এলিট একাডেমি যখন থেকে বিএফএফ এলিট একাডেমি চালু করেছে, এই এলিট একাডেমির সদস্যরা এরা সবাই, তারা একসঙ্গে 15 খেলছে, তারা একসঙ্গে 17 খেলছে, তারা একসঙ্গে 20 খেলতেছে এবং এই তিনটার মধ্যে তারা দুইবার চ্যাম্পিয়নশিপ সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তারাই কিন্তু কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, যেমন আমাদের ফয়সাল ছিল, তো সবাই ছিল, মিটু ছিল, ইউসুফ ছিল, তারপর আপনার চন্দন রায় ছিল, সবাই ছিল। আমি মনে করি যে এখানে খালি হয়েছে হলো আপনার আমাদের রোনাল্ড ডেকলানরা, কারণ রোনাল্ড ইন হওয়াতে টিমের স্ট্রেংথ আরও বেশি বেড়ে গেছে। তাকে নিজেকে
ছাড়িয়ে নেওয়া, তার পারফরমেন্সে তাকে এখন ন্যাশনাল টিমের জন্য ওয়েট করা, অনেকে দেখেই ফেলেছে ন্যাশনাল টিমে তার এখন জায়গা। এখন তাকে কিভাবে আপনি ন্যাশনাল টিমে তাকে ডাকবেন, সেই ইয়ং, তাকে কিভাবে আপনি টেক কেয়ার কাজে করবেন, লাগাবেন। এবং সে যেন ইনজুরিতে না পড়ে, তার থেকে ভালো পারফরমেন্স কিভাবে আদায় করবেন, এগুলো সবকিছুই একটা মানে জড়িত। এখন আপনি যদি বললাম না, আপনি যদি সুন্দর করে প্ল্যান টেক কেয়ার, এই প্লেয়ারগুলি যে ইয়ং প্লেয়ারগুলি ন্যাশনাল টিমে আসবে, তাদেরকে কিভাবে আপনি মেনটেন করবেন, কিভাবে ওই জায়গা লেভেলে, হাইস্ট লেভেলে নিয়ে যাবেন, কারণ তারা এখনো ইয়ং। আপনি যদি ওই বললেন না লং জার্ভেশন, ন্যাশনাল টিমে সাপোর্ট পাওয়ার মতো আপনি প্লেয়ার পাচ্ছেন, আমি মনে করি যে তাদেরকে যদি টেক কেয়ার করা হয়, বাংলাদেশ একটা বেস্ট টিম পেতে যাবে সামনে। ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে হাতিরঝিল যাওয়া এবং তার পথে, এই যাত্রাপথে ভক্তদের যে উন্মাদনা, এইটা আসলে আমরা এর আগেও যখন মেয়েরা সাফ জিতে এসছে, এরপরে মেয়েরা ফুটসাল জিতে আসার পরে যখন হামজা চৌধুরী এসছেন, অনেক কিছুতেই আসলে এরকম আমরা ভক্তদের উন্মাদনা দেখেছি। কিন্তু এই যে ভক্তদের উন্মাদনা, একটা ক্রেজ তৈরি হচ্ছে। রোনানকে কালকে আমরা দেখলাম, দেখলাম দুইজনই আসলে ট্রফিটা উঁচিয়ে ধরে যখন বাংলাদেশের পতাকাটা তারা আসলে ওড়াচ্ছেন, ওই মুহূর্তটা আসলে যে কোনো বাঙালির জন্য, যে কোনো ফুটবল প্রেমীর জন্য তো নিশ্চয়ই একটা দুর্দান্ত একটা দৃশ্য। দেখেন, ফার্স্টে আমাদের ফুটবল কালচার, বাংলাদেশ ফুটবল কালচারের একটা দেশ হবে, সেটার কিন্তু উদাহরণ আপনার সাপোর্টাররা। আপনার সাপোর্টার যদি না আসে, সব জায়গায় কথা যদি না হয়, তাহলে আপনার ফুটবল কালচার দেশ হওয়া যায় না। আমরা, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছিল, আমরা যদি ফুটবল উন্নতি করতে চাই, তাহলে আমাদের ফুটবল কালচার দেশ হতে হবে। এটা তার প্রমাণ প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ যখন অর্জন করে, আপনি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছেন, কিভাবে রিসিভ করতেছেন, সাপোর্টাররা তাকে কিভাবে রিসিভ করতেছেন। এই যে বললেন আমাদের বংশোদ্ভূত প্লেয়াররা, তারা বাংলাদেশের ফ্ল্যাগ বহন করতেছে সর্বপ্রথম স্টার্টিং। এই জিনিসগুলি কিন্তু একটা টিম স্পিরিট বলেন, এই জিনিসগুলি কিন্তু তাদের সামনে ভালো খেলার জন্য উৎসাহিত করা। এই যে আপনি ওই যে ফিলিংসটা, সে যে ট্রফি হাতে ন্যাশনাল ফ্ল্যাগ আগে নেওয়া, তাকে কিন্তু এইটাই বার্তা দিচ্ছে যে সে সামনের ম্যাচগুলি বা সামনের ন্যাশনাল টিমের খেলা বলে আদার্স, তাকে ভালো করার, উৎসাহিত করা। আমি মনে করি যে আমাদের দেশ সবচেয়ে বেশি হলো আমাদের কালচারটা, ফুটবল কালচার যদি চলে আসে, এই যে আপনার সাপোর্টাররা নেতিবাচক হোক, আপনার নেগেটিভ হোক, পজিটিভ হোক, এই যে কথাগুলি হয়, এটার মধ্যেই কিন্তু ফুটবল এগিয়ে যাবে। এক্স্যাক্টলি, যেটা আসলে গতকাল আমরা ফাহাদ করিম ওনার কাছ থেকেও জানতে পেরেছি যে তিনি বলছিলেন যে এই দলটাকে নিয়েই তাদের আসলে জাতীয় দলের প্ল্যান, যেখানে রোনান আসলে যেভাবে পারফর্ম করেছে, নিশ্চয়ই একটা পারফেক্ট নাম্বার 9-এর জন্য আমরা অনেক দিন ধরে সাফার করছি। সেই নাম্বার 9-এর জায়গাটা রোনান কতখানি পূরণ করতে পারবে, আপনার কাছে কি মনে হয়? ছোট করে একটু জানবো। দেখেন, এটা টাইমের ব্যাপার, তাকে রেডি আপনি কিভাবে করবেন। আমি এখন আপনি একটা কথা বললেন, সে মাঠে করতে পারলো না, তার উপর প্রেশার ক্রিয়েট করা, এই প্রেশার ক্রিয়েট করে না, তার এইজ আছে, তাকে আপনি কিভাবে রেডি করবেন এবং কিভাবে তাকে লংজারভেশন ন্যাশনাল টিমে আপনি তাকে রেডি করে মাঠে নামাবেন, সেটা দায়িত্ব আমি মনে করি ম্যানেজমেন্টের। এই টিমের প্রত্যেকটা প্লেয়ারকে দেখেছি আমরা অনেক বেশি ডেডিকেটেড। যেমন আশিকের কথা যদি বলি, আশিক আসলে একটা ইনজুরিতে পড়ে খেলতেই পারলেন না, কিন্তু তার জন্য তার সতীর্থরা ট্রফিটাই উৎসর্গ করেছে। ডেফিনেটলি তার ডেডিকেশনটা ওই লেভেলের ছিল বলেই সতীর্থরা এটা ডেডিকেট করতে পেরেছে। দেখেন, একটা টিম চ্যাম্পিয়নের পেছনে টিম আন্ডারস্ট্যান্ডিং বলেন, টিম স্পিরিট কিন্তু এইভাবে তৈরি হয়। একজনের প্রতি রেসপেক্ট, আমি মনে করি সবার প্রতি রেসপেক্টের মধ্যে দিয়ে এই চ্যাম্পিয়নশিপ অর্জন করা। জি, ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমরা দেখেছি যে একদম নিজে ছুটে গেছেন বিমানবন্দরে, নিজে একটা আর্থিক পুরস্কারেরও ঘোষণা করেছেন, যেটা কিছুদিনের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই তারা পেয়ে যাবেন, এই আশ্বাসটাও তিনি দিয়েছেন। এই ধরনের আশ্বাস বা এই ধরনের প্রাইজ মানি, এটা তো নিশ্চয়ই ফুটবলারদের জন্য একটা উজ্জীবিত হওয়ার বড় একটা জায়গা। দেখেন, প্রাইজ মানি আর হলো আপনার বোনাসগুলো হলো প্লেয়ারকে ভালো খেলার জন্য একটা আপনার এনকারেজ করা। আপনাকে কিভাবে, সে একটা ম্যাচ আপনাকে টার্গেট দিলে, ম্যাচ আপনার জিতলে বোনাস দিব, বোনাস তো একটা সংখ্যা, বাট আপনি ভালো পারফর্ম করে ওইটা আদায় করে নেওয়া। আমি মনে করি এই ধরনের বোনাসের সঙ্গে সঙ্গে ক্রীড়ামন্ত্রী আমাদের আমিনুল ভাইয়ের উচিত, কারণ উনি 2003-তে সাফ ফুটবল এভাবে চ্যাম্পিয়ন হয়েছে, 2010-এ নিজের নেতৃত্বে ফাইনাল আমরা 4-0-তে জিতেছি। ওই টিমে আমি
11 মেম্বার ছিলাম। আমি মনে করি যে উনি ভালো জানবে, উনি ভালো বুঝবে, কারণ কিভাবে আমরা একটা চ্যাম্পিয়নশিপের পর হারিয়ে যাই। আমাদের বোনাসের সঙ্গে সঙ্গে আমাদের ইনশিওর করতে হবে আমার এই টিম নিয়ে আগামী 4 বছর বা আগামী 2 বছর, আগামী 5 বছর আমাদের কি কাজ সেটা। বাফুফেকে আপনি একজন ফুটবলার হিসেবে আসলে এই টিমটাকে পরিচর্যা করার জন্য কি ধরনের পরামর্শ দিতে চান? দেখেন, আমি বললাম না, এই 20-র পর আমাদের নেক্সট চ্যাপ্টার কি, নট অনলি দিস টিম, আপনাকে জুনিয়র লেভেলে 15 বলেন, 17 বলেন, 20 বলেন, এদেরকে কিভাবে রেডি করা যায়, যে আপনি হামজার সঙ্গে ন্যাশনাল টিমে ম্যাচ শেয়ার করবেন, ড্রেসিং শেয়ার করবেন, ওই হামজার লেভেলে আমাদের প্লেয়াররা ওই জায়গায় কতটুকু যেতে পারবে, ওইভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি ট্রিটমেন্ট, আমরা জাস্ট ক্যাম্পে 5 স্টার হোটেলে ট্রিটমেন্ট নিলাম, পরে চলে আসলাম লিগে, সেম আগের মতোই চলে গেল, বাট আমরা ওই ভালো ট্রিটমেন্টগুলি পেলাম না। প্লেয়ার ইনজুর্ড হলো, তাকে দেখার মতো চিন্তা ভাবনা নেই। বাট আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে। আমরা মুখে অনেক কথা বলি, বাট কাজগুলিতে আমরা করি কম। বাট আমাদের এই যে চ্যাম্পিয়নশিপ, মেয়েরা বলেন ছেলেরা বলেন, যে চ্যাম্পিয়নশিপ তারা এনে দিচ্ছে, এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট তারা ধরে রাখার জন্য তাদেরকে আমি মনে করি একটা আমাদের নেক্সট টার্গেট 23, নিশ্চয়ই 23 হলে আমাদের এখান থেকে কয়টা প্লেয়ার যাবে, ন্যাশনাল টিম থেকে কয়টা প্লেয়ার আসবে, এবং আমাদের টার্গেটটা কি চ্যাম্পিয়নশিপ অর্জন করা, সেম কন্টিনিউ করা। তাহলে ওইভাবে প্ল্যান আপনাকে আগে থেকে জানবেন, আপনি নিজেও জানবেন না যে ব্যাখ্যা নাই যে আপনার নেক্সট প্ল্যান আপনার কি। খেলা আছে, বাট আমাদের রেজাল্ট কি হতে পারে, আমাদের প্লেয়ারদের ট্রিটমেন্ট কি, কেউ ক্লাব লেভেলে গেলে তাদের খোঁজ খবর কি নেওয়া হয় নাকি বিএফএফ থেকে, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের অবস্থান কি, তাদের পারফরমেন্সের অবস্থান কি, ক্লাবের সঙ্গে যোগাযোগ করা, সব কিছু মিলে অনেক দায় আছে। দায়বদ্ধতাগুলি যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি ওই শব্দ আর কোনো সময় ম্যাচ হারলে আফসোস করবেন না। রোনান ডেকলানের মতো কালকে ফাহাদ করিম বলছিলেন যে আরও 2 জন ফুটবলার আসছেন, একজন ইউকে থেকে আসছেন, একজন নর্থ আমেরিকা থেকে আসছেন, তাদের ব্যাপারে অনেকখানি কথাবার্তা এগিয়েছে। সো এই যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের প্রতি, বাংলাদেশ জাতীয় দলের প্রতি, বাংলাদেশের ফ্ল্যাগটাকে উঁচিয়ে ধরার প্রতি যে তাদের একটা আগ্রহ বাড়ছে, এই আগ্রহটা দেশের ফুটবলকে কোথায় নিয়ে যেতে পারে? দেখেন, এটা দুই দিকে আমাদের বলবো যে ভালো সাইট। একটা হলো তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করার সুযোগ দিচ্ছি ন্যাশনাল টিমে, প্লাস হলো তারা দেশের হয়ে ফুটবল খেলার জন্য তাদের ইচ্ছাটা কতটুকু, তারা দেশকে ভালোবাসে এবং তারা আসে বাংলাদেশের জার্সি পরে ম্যাচ খেলার জন্য তাদের ইচ্ছাটা। এই দুইটা জিনিস আপনি যদি, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো সাইট। আপনি যদি চিন্তা করে দেখেন, কেন যে তারা আসার পর তারা যে লেভেলে ফুটবল খেলতেছে, যে জায়গায় খেলতেছে, ধরেন কেউ ইউকে থেকে খেলতেছে, যেমন হামজা আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতেছে, ওয়ার্ল্ডের টপ লিগ খেলতেছে, এই যে প্লেয়ারগুলি এসে আমাদের দেশে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড, আমাদের লিগের যে স্ট্যান্ডার্ড, আমাদের প্লেয়ারের যে গ্রাস লেভেল থেকে, আমাদের একাডেমির যে লেভেল থেকে স্ট্যান্ডার্ড, ওইটা আরও বেশি এগিয়ে দেয়। কারণ আমি আমার কাছ থেকে যে প্লেয়ারকে দেখতেছি, সে তার লেভেল অনেক হাই। ওখানে আমার যেতে গেলে আমার কি করতে হবে সেটা তার থেকে আমি শুনতে পাচ্ছি, এবং ওই লেভেলে যেতে গেলে আমাদের কি হার্ডওয়ার্কটা করতে হবে সেটা আমরা জানতে পারতেছি, আমরা নিজেরা খুব কাছ থেকে সেটা ফিল করতে পারতেছি। তাইলে ফাইটিং টেন্ডেন্সি আসতেছে, বাইরের প্লেয়ার আসতেছে, আমাদের দেশি প্লেয়াররা ফাইট করতেছে, এইভাবে কিন্তু একটা টিম তৈরি হয়, ভালো টিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুনুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।